বোধহয় কেউ একজন বলেছিল একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আর আমার মনে হয় না এই বিষয়টা আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে। তবে আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি সেটা শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে শেক্সপিয়রের মতো মানুষ এমন একটা কথা কেন বলেছিলেন। বলছিলাম 2024 সালে রিলিজপ্রাপ্ত একটা মালায়ালাম সিনেমা প্রেমালুর কথা। তাই বেশি কিছু বলছি না, কারণ তাতে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটাই হয় একটা কলেজের বিদায় অনুষ্ঠানকে দেখিয়ে। সেখানে একটা ছেলে তার কলেজ লাইফের সকল ভালো মুহূর্ত এবং সকল অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরছে। তার জীবনের শ্রেষ্ঠ সময়টা ছিল তার স্কুল এবং কলেজ লাইফ। আর হ্যাঁ, এটা শুধুমাত্র তার নয়, আমাদের মতো প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্কুল লাইফটা সব থেকে আবেগের ছিল। সেখানে কিছুক্ষণ পর কয়েকটা ছেলে চলে আসে। তাদের মধ্যে এই ছেলেটার নাম হলো শচীন। আর হ্যাঁ, সে আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র। কিন্তু তাকে এবং তার বন্ধুদেরকে দেখে মনে হচ্ছে যেন তারা কোথা থেকে টিটি পানি খেয়ে এসেছে। সে যাই হোক, ওদিকে তাদের অনুষ্ঠানে কথাবার্তা চলছে, আর এদিকে শচীন একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার নাম অঞ্জলি। আর কলেজ লাইফের একদম শুরু থেকেই শচীন অঞ্জলিকে একতরফাভাবে ভালোবেসে এসেছে। কিন্তু গত 2 বছরে সে একটা বারের জন্য তাকে নিজের মনের কথা খুলে বলতে পারেনি। আর মূলত এজন্যই শচীন আজকে টিটি পানি খেয়ে এসেছে, যেন অঞ্জলিকে সে একদম কনফিডেন্সের সাথে প্রপোজ করতে পারে। যেমন কথা তেমনই কাজ। বাইরে সে অঞ্জলিকে একটা গাছের নিচে কথা বলার জন্য ডেকে আনে, কিন্তু এই নিয়ে অনেকক্ষণ হয়ে গেল, সে কিচ্ছু বলতে পারেনি। আর এদিকে অঞ্জলি তো বুঝতেই পারছে না শচীন তাকে কিসের জন্য ডেকে এনেছে। অবশ্য শচীন যখন সাহস করে নিজের মুখ খুলে, তখন দরকারের কথা বাদ দিয়ে সব আজাইরা পেঁচাল পারতে শুরু করে। আসলে শচীন গত অনেকটা সময় যাবত ইউকে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করছে। আর আজকে এখানে প্রপোজ করতে এসে সে তাকে নিজের ইউকে যাওয়ার কথা বলতে শুরু করে। অবশ্য একটা ছেলে যে নাকি সবেমাত্র কলেজ লাইফ শেষ করলো, তার দ্বারা আসলে কতটা ম্যাচিওর কথাবার্তা এক্সপেক্ট করা যায় সেটা আপনিই ভালো জানেন। তো শচীন এখানে ওই রকমভাবেই কথা বলতে শুরু করে, কিন্তু এতে করে অঞ্জলি বিরক্ত হতে থাকে। তখন হঠাৎ তাদের ব্যাচের সবগুলো পোলাপান একসাথে কোথাও যেন দৌড়ে ছুটে যাচ্ছে। জানা যায় তারা নাকি তাদের কলেজের সিক্রেট রুমের চাবিটা পেয়ে গিয়েছে। সেজন্য অঞ্জলিও ওখানে যেতে ধরলে শচীন তাকে আবারও থামিয়ে দেয়। আর এবার শচীন তাকে সরাসরি নিজের মনের কথাটা বলেই দেয়। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি। কলেজের একদম শুরু থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। আর হ্যাঁ, যা ভাবছেন তাই। এই কথা শুনে অঞ্জলি একদম অবাক হয়ে যায়। সরাসরি জিজ্ঞাসা করে, তোর মাথা তো ঠিক আছে? জাহিদের সাথে গত 6 মাস ধরে আমি রিলেশনশিপে আছি। আর এই শুনে শচীনের মাথায় বাস। অঞ্জলি তাকে বলে দেয়, আসলে আমি তোকে কখনো ওইরকমভাবে দেখিইনি। তুই শুধুমাত্র আমার ভালো বন্ধু হতে পারিস, এর থেকে বেশি নয়। এই বলে সে চলে যায়। আর হ্যাঁ, এখান থেকেই শচীনের ওপর বন্ধুত্বের ট্যাগটা লেগে গেল। দেখতে থাকুন, মুভির একদম শেষে গিয়ে বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। বাড়িতে ফেরার পর সেখানেও বোঝা যায় শচীন তার পরিবারের কাছে একটা নাবালক ছেলে মাত্র। তাছাড়াও তার বাবা মায়ের মধ্যে গত 1 বছর ধরে ঝগড়া চলছে, যার কারণে শচীনের বাবা মা একে অপরের সাথে কথা বলে না। আর মাঝখান দিয়ে বেচারা শচীন বাড়িতে থেকেও কখনো শান্তি পায়নি। সে তার বাবার কাছে যখন তার ইউকের ভিসার জন্য টাকা চায়, তখন তার বাবাও তাকে বলে দেয়, আমার কাছে টাকা নেই, মায়ের কাছে গিয়ে যা। আর এখানে শচীনের আর কিচ্ছু করার নেই। শচীনের বাবার একটা ছোটোখাটো মুদি দোকান আছে, সেখান থেকে প্রায় সময়তেই শচীনকে অনেক কিছু ডেলিভারি নিয়ে যেতে হয়। তার দিনকাল এভাবেই চলে। তার একটা ছোট বোনও আছে যে সবসময় তাকে তার সিঙ্গেল হওয়া নিয়ে খ্যাপায়। পাশাপাশি শচীন নিজের ইউকে ভিসা নিয়েও বেশ দৌড়াদৌড়ি করে, কিন্তু কখনোই তার ভিসা লাগে না। মনের ভেতরে কষ্ট রেখে একদিন সে অঞ্জলির নম্বরটাও ডিলিট করে দেয়। কিন্তু হঠাৎ একদিন এজেন্সি থেকে তার কল চলে আসে, তাই সে সোজা চলে যায় তার কাগজপত্র রিসিভ করতে। কিন্তু সেটা খোলার পর বোঝা যায় এবারও তার ভিসা হয়নি। অবশ্য তার বন্ধুর ভিসা হয়ে গিয়েছে, কিন্তু তার হয়নি। আর কি করার, বেচারা শচীন আবারও পার্সেল দেওয়ার কাজে লেগে পড়ে। কিন্তু আজকের পার্সেলটা যে বাড়িতে সে নিয়ে যায়, সেই বাড়িটা ছিল তার এক পুরনো বন্ধুর। তারা রিসেন্টলি এখানে শিফট করেছে। তার নাম হলো আমল ডেভিস। আজকে তার ভাতিজির জন্মদিন, তাই সে শচীনকেও ভেতরে নিয়ে আসে। আজকে তাদের অনেকদিন পর দেখা, তাই শচীন নিজের লাইফের সব কিছু তাকে খুলে বলে। আর তার ওয়ান সাইডেড ভালোবাসায় এভাবে ছ্যাঁকা খাওয়ার কথা শুনে আমল ডেভিসের একটু হাসি পায়। কিন্তু এতে করে তার সমস্যা নেই, কারণ তাকে সবাই খ্যাপায়। এখন আমল খ্যাপালে কি হলো? শচীন তাকে জানায়, দেখ ভাই, এখন আমি বাড়িতেও যেতে পারছি না, বাড়িতে গেলে সবাই ইউকের নামে খ্যাপাবে। মনে তো চাইছে কোথাও পালিয়ে যাই, তুই কোনো ব্যবস্থা করতে পারবি আমার জন্য? এখন এই শুনে আমল তাকে বলে দেয়, চিন্তা করিস না, আমি ভেবে দেখব। তারপর এভাবেই সেই দিন রাত হয়ে যায়। শচীন তার বাবার দোকানে গোছগাছের কাজ করছিল, তখন সেখানে আমল ডেভিস চলে আসে। আমল তাকে অফার করে, যাবি আমার সাথে? আমি হায়দ্রাবাদ যাচ্ছি গেটের কোচিং করতে। তুই যদি আগ্রহী থাকিস তাহলে আমার সাথে যেতে পারিস। হায়দ্রাবাদে একটা পুরনো বন্ধু থাকলে আমার জন্য ভালোই হয়। কিন্তু শচীন তার সিদ্ধান্ত নিতে পারছে না। তখন আমল তাকে জানিয়ে দেয়, সমস্যা নেই, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর, তারপর আমাকে উত্তর দিস। আচ্ছা, এখানে আমাদের একটু শচীনের থেকে ব্রেক নিতে হবে, কারণ আমাদেরকে এই সিনেমার আরও একজন প্রধান চরিত্রের সাথে পরিচিত হতে হবে। তো তাহলে চলুন চলে যাই হায়দ্রাবাদ।
এই মেয়েটার নাম রিনু। আজকে সে একটা নতুন সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছে। সেখানে তাদের দলের একজন টিমমেট তার সাথে বাকিদের পরিচয় করিয়ে দেয়। এখানে তার আগে থেকে পরিচিত বলতে শুধুমাত্র একজন রয়েছে, সেটা হলো কার্তিকা। আর তাদের দলের আরও একজন আছে যে এখনো আসেনি, তার সাথে পরে পরিচিত হওয়া যাবে। তার অন্য এক টিমমেট সুবীর তাকে সম্পূর্ণ অফিস ঘুরিয়ে দেখাচ্ছে, তাকে টকিং এরিয়া, আড্ডা দেওয়ার জায়গা, স্মোকিং এরিয়া, এমনকি কিভাবে টাকা ছাড়া ওয়েল্ডিং মেশিন থেকে খাবার খেতে হয় এটাও শিখিয়ে দেয় সে। কিন্তু রেনু যখন চেষ্টা করতে যায় তখন সে উল্টো আরও ব্যথা পায়। যাই হোক, সেদিনই রিনুকে স্বাগত জানানোর জন্য তাদের পুরো টিমের পক্ষ থেকে একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়। আর এই পার্টিটা দিয়েছে এই ছেলেটা। ওই যে তখন বললাম না একজন অনুপস্থিত ছিল, তার নাম আদি। আর এখানকার সবার তুলনায় সে মেয়েদের প্রতি একটু বেশি ফ্লার্ট করতে পছন্দ করে। আর রিনুর সাথে প্রথম পরিচয় সে তেমনটাই করে। অবশ্য তার কিছু কিছু কথায় রিনু নিজেও কিছুটা ইমপ্রেসড হয়। এরপর রাতের বেলা রিনু তার বান্ধবী কার্তিকার সাথে তার ফ্ল্যাটেই থাকতে চলে যায়। আজ থেকে তারা রুম শেয়ার করে থাকবে। আর এখানে তাদের সাথে আরও একটা মেয়ে আছে, তার নাম নিহারিকা। আর প্রথম দেখাতেই তাকে কেমন যেন একটু বখাটে টাইপের মনে হচ্ছে, তাই না? দেখতে থাকুন, আরও কত কিছু দেখবেন। এদিকে পরদিন সকালে সচিন আর আমল ডেভিস পৌঁছে যায় হায়দ্রাবাদ শহরে। একদিকে যেমন রিনু ধীরে ধীরে নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শুরু করেছে, অপরদিকে সচিন আর আমল ডেভিসও তাদের রেগুলার লাইফে সবকিছু গুছিয়ে নিতে শুরু করে। দুটো ক্যারেক্টার তাদের আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা পরিস্থিতিতে হায়দ্রাবাদ শহরটায় মানিয়ে নিতে শুরু করে। সচিন আর আমল ডেভিস কথা অনুযায়ী তাদের গেট কোচিংয়ে ভর্তি হয়ে যায়। আর এদিকে মাস শেষে যখন রিনু নিজের প্রথম স্যালারি পায় তখন সে খুব খুশি হয়। অবশ্য কার্তিক আর সেই রুমমেট নিহারিকার সাথে থাকতে থাকতে তারাও কিছুটা টিটি পানি খাওয়া শিখে গিয়েছে। আর এদিকে সচিন আর আমল ডেভিস তো শুরু থেকেই এগুলোর সাথে পরিচিত। মাঝখান দিয়ে আদি সবসময় রিনুর সাথে এমন ভালো সাজার ট্রাই করে যেন তার থেকে মজার মানুষ এই দুনিয়াতেই নেই। কিন্তু এখনো সচিন আর রিনু এই দুই ক্যারেক্টারের দেখা পর্যন্ত হয়নি। একদিন রিনু তার রুমমেটদের সাথে তাদের বাড়ির ছাদে দুষ্টু পানি খাচ্ছিল। বোঝা যায় রিনুর কোনো এক সময় কলেজ লাইফে একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে মনোমালিন্যের কারণে ব্রেকআপ হয়ে যায়। তাই এখন রিনু কোনো টাইম পাস রিলেশনে জড়াতে চায় না, সে এখন বিয়ের জন্য ছেলে খুঁজছে। এরপর যে ছেলেটা তার জীবনে আসবে তাকেই সে নিজের জীবনসঙ্গী বানাবে। কিন্তু তার অনেক কন্ডিশন। প্রথমত ছেলেকে তার থেকে বেশি ম্যাচিওর আর বেশি স্মার্ট হতে হবে। দ্বিতীয়ত তার আর্থিক অবস্থা ভালো থাকতে হবে। আর তৃতীয় বলতে বলতেই কার্তিকা তাকে আটকে দেয়, এত কন্ডিশন নিয়ে কোন ছেলে তোকে বিয়ে করবে রে? যার কারণে নিহারিকা তখন তাকে সরাসরি বলে দেয়, দেখ এই বিয়ারের বোতলটা আমি নিচে ফেলবো, যার মাথায় পড়বে তাকেই তুই বিয়ে করবি। এই বলে যখন সে বিয়ারের বোতলটা নিচে ফেলে দেয় তখন নিচে থেকে একটা মুরব্বির চিল্লাচিল্লির আওয়াজ আসতে শুরু করে। যাক, আজকের মতো তারা নিচে চলে যায়। আবার এইদিকে সেই রাতেই যখন সচিন নিচে ঘুমাচ্ছিল তখন উপরে আমল ডেভিস তার গার্লফ্রেন্ডের সাথে বড়ই রোমান্টিক কথাবার্তা শুরু করে। আমল তো মনে করছে সচিন হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সে তো জানে না যে সচিন তার এসব কথায় সেই শুরু থেকে বিরক্ত হচ্ছে। আর হ্যাঁ, আমি নিজে পার্সোনালি এইরকম বিরক্তির শিকার হয়েছি, ওইটা না হয় অন্য বিষয়, পরে একদিন জানা যাবে। আজকে সচিনের অবস্থা দেখা যাক। একে তো বেচারা সিঙ্গেল, তার উপর বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বন্ধুর এমন কথা, ও মাই জান ও মাই বুলবুল, এটা কি সহ্য করা যায়? এজন্য পরদিন ক্লাসে গিয়েই সচিন ঘুমাতে শুরু করে। আর এজন্য অবভিয়াসলি তাকে কথা শুনতে হবে। তার টিচার তার ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকার জন্য তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। কিন্তু সচিন যখন তার গত রাতে ভালো মতো ঘুমাতে না পারার ঘটনাটা খুলে বলে তখন স্যার বলে, আচ্ছা নাক ডাকা ছাড়া ঘুমাতে পারলে ঘুমাও। যাই হোক, কোচিংয়ের বাইরে তাদের দুজনের আলাপ আলোচনায় আমরা অন্তত এটা বুঝতে পারি সচিন তার লেখাপড়ায় তেমন একটা ভালো নয়। তাছাড়াও তার গেটের কোচিং করাটা এখন কেমন যেন জুলুমে পরিণত হয়েছে। আর এই বলতে বলতেই তাদের সেই টিচার তাদের সাথে কথা বলতে চলে আসে। এখানে সে খুবই ফ্রেন্ডলি কথা বলছে। আসলে ক্লাসে নাকি তার ঘুমানো দেখে তার নিজের ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গিয়েছিল। যাই হোক, সামনের সপ্তাহে তার নাকি বিয়ে, সেজন্য সে দুজনকে আমন্ত্রণ জানায় আর তারা দুজনেও রাজি হয়ে যায়। আর এদিকে রিনু তার টিমের প্রত্যেকের সাথে আড্ডা দিচ্ছিল। তখন সুবীর তাদেরকে জানায় একটা গেম খেলা যাক। আচ্ছা কার্তিকা, তুই বল, যদি কখনো একটা সিচুয়েশন আসে তখন তুই এই টিমের কাকে মারবি, কাকে ভাই বানাবি আর কাকে বিয়ে করবি? তখন কার্তিকা তাদেরকে জানায় সে প্রথমে সুবীরকে মারবে, তারপর অনুচালকে ভাই বানাবে আর রাজীবকে বিয়ে করবে। এখন চলে আসে রেনুর পালা। সেও কার্তিকার মতো মারার আর ভাই বানানোর ক্ষেত্রে দুজনের কথাই বলে, কিন্তু বিয়ের ক্ষেত্রে বলে না, সে কাউকেই বিয়ে করবে না। কিন্তু তারা যখন জোরাজুরি করে তখন রেনু সবাইকে বলে দেয়, যদি বিয়ের প্রশ্ন ওঠে তাহলে আমি আদিকে বেছে নেব। আর এই শুনে সবাই তাকে খেপাতে শুরু করে। পাশাপাশি যখন আদি সেখানে চলে আসে তখন আদিকেও তারা সরাসরি বলে দেয় যে রেনু নাকি তাকে বিয়ে করতে চায়। যা শুনে আদি তখন চুপ হয়ে যায়। আর তাদের সাথে সে এমনভাবে কথা বলে যেন সে এই বিষয়টাতে ইন্টারেস্টেড নয়। কিন্তু ওখান থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে ঠিকই খুশিতে লাফাতে শুরু করে, কারণ শুরু থেকে সে রেনুকে পছন্দ করে আসছে। যাই হোক, সে আবারও তাদের মধ্যে ফিরে আসে। এসে তাদের টিমমেট শ্রাবণীর বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করে। সামনে নাকি তার বিয়ে, তো সেজন্য তারা একটা স্টেজ পারফর্মের প্ল্যানিং করছে। সেখানে তারা শ্রীকৃষ্ণের ক্যারেক্টার নিয়ে একটা গান প্লে করবে, যেখানে শ্রীকৃষ্ণের রোলে সে থাকবে আর রেনুকে সে রাধিকার রোলে রাখতে চায়।
বাকিরাও এতে রাজি হয়ে যায়। আর এভাবে দিন গড়িয়ে যেতে যেতে চলে আসে শ্রাবণীর বিয়ের তারিখ। তারা প্রত্যেকেই গাড়িতে করে সেখানে যখন পৌঁছে যায়, সেখানে আদি শ্রাবণের দাদামশাইয়ের সাথে ভালোই খাতির জমানোর চেষ্টা করে। পাশাপাশি সেখানে একটা স্ট্যাচু নিয়ে আলাপ হচ্ছিল। বোঝা যায় এটা নাকি প্রায় 400 বছর পুরনো একটা স্ট্যাচু। কিন্তু এই বলতে বলতেই দেখা যায় পেছন থেকে কোনো এক পাগল তাদের গাড়ি একদম ফুল গতিতে ছুটিয়ে ভেতরে নিয়ে আসছে। সেখানে তাদের এই কাণ্ডে একদম হট্টগোল লেগে যায়। আর অবশেষে গাড়ি থামলে দেখা যায় এরা দুজন অন্য কেউ নয়, শচীন আর আমল ডেভিস। আসলে শ্রাবণীর সাথে যার বিয়ে হচ্ছে সেটা অন্য কেউ নয়, এদের টিচার। তারা তো ভাবছে যাক ভালো হয়েছে, কোনো মানুষ আহত হয়নি, কিচ্ছু ক্ষতি হয়নি। কিন্তু তখনই সেই পেছনের স্ট্যাচুটা ভেঙে গিয়ে সোজা আদির ওপরে গিয়ে পড়ে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, স্ট্যাচুর হাতের তলোয়ারের কারণে আদি আর স্ট্যাচুর মাঝখানে গ্যাপ রয়ে যায়। কিন্তু আদি একদম এবার রেগে গিয়েছে। সে সোজা এসে তাদের দুজনকে কথা শোনাতে শুরু করে। আর এমনিতেও তারা দুজন ভয় পেয়েছিল, তাদের কথায় যেন আরও ভয় পাচ্ছে। কিন্তু সাথে সাথে যখনই সেখানে রিনু চলে আসে, তখন আবারও যেন এই প্রথম রিনুকে দেখে আদির ভেতরে লাড্ডু ফুটতে শুরু করে। প্রথম দেখাতেই রিনুকে তার মনে ধরে যায়, কিন্তু রিনুও তার ওপর চটে যায়। কিন্তু তার কথায় শচীন যখন আবারও হকচকিয়ে ওঠে, তখন রিনু আদিকে থামায়। তাকে বলে, আরে বেচারা অনেক ভয় পেয়েছে, বাদ দাও। যার ফলে অন্তত এবারের মতো তারা বেঁচে গেল। সেদিন খুব সুন্দরভাবে ওখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। আর তখনও শচীন শুধুমাত্র রিনুর দিকেই তাকিয়ে আছে। আমল ডেভিস তাকে জিজ্ঞাসা করলে শচীন এবার সরাসরি তাকে জানিয়ে দেয় যে ওই মেয়েটাকে নাকি তার ভালো লেগেছে। কিন্তু সে এখনও রিনুর নাম পর্যন্ত জানে না। সে তো অবশ্যই জানবে, দেখতে থাকুন। রাতের বেলা আমল ডেভিস আর শচীন শ্রাবণীর দাদার সাথে টিটি পানির আয়োজন করে। আর এদিকে রিনু তাদের পারফরমেন্সে অ্যাক্ট করছিল। আর তাকে দেখে তারা দুজনে ভেতরে চলে আসে। কিন্তু যখন সেখানে কৃষ্ণের রোল করতে আদি সামনে এগোয়, তখনই তাদের দুজনের মুখ একদম স্যাড হয়ে যায়। আর যখনই আদি পারফর্ম করার বাহানায় রিনুর কাছাকাছি আসে, ততবারই যেন শচীনের ভেতরটা জ্বলে যেতে শুরু করে। এখন কি করার, কিছু তো করার নেই। মেয়েটার সাথে সে এখনো কথাও বলতে পারেনি ঠিকঠাক মতো। তারপর তারা দুজনে নিজেদের পারফর্ম শেষ করে ঠিক শচীনের সামনে এসে বসে। সেখানে আদি তাদেরকে লক্ষ্য করে আর বলে ওঠে, আরে ভাঙাচোরা শেষ হয়ে গেছে তাহলে, তাই না? কিন্তু তখন আবার রিনু তাকে আটকায়, এমনটা বলতে নিষেধ করে। অবশ্য আদি রিনুকে হাসানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। তবে পেছন থেকে যখন শচীন শ্রাবণীর দাদামশাইকে দেখিয়ে বলে ওঠে, দেখ দেখ ভূতের মতো মনে হচ্ছে, তখন রিনু হেসে ওঠে, যার কারণে আবার আদি চটে যায়। এরপর শচীন আরও একটা জোকস বলে, যাতে করে তারা দুজন আবারও হেসে ওঠে। কিন্তু তাদের দুজনের সাথে না পেরে আদি যখন মোবাইলে সার্চ করে একটা জোকস বের করে তাদেরকে শোনাতে যায়, তখনই রিনু জানায়, এ তো আমি স্কুল লাইফেই শুনে ফেলেছি। যার কারণে এবার আদি আর আমল হাসতে শুরু করে। আবার এতে করে আদি রাগ হয়ে উঠে যেতে ধরলে রিনু তাকে মানায়। আর তারা সবাই এখান থেকে চলে যায়। তবে রাতের বেলায় তাদের সাথে আবারও শচীন আর আমলের দেখা হয়। এবার তারা বেশ ফ্রেন্ডলিভাবেই কথাবার্তা বলে। তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। আমল যখন জিজ্ঞাসা করে যে আজকের বাসিয়ালা কোথায়, তখন ওদিকে দেখা যায় আদিকে শ্রাবণীর দাদামশাই তার গল্প শোনাচ্ছে। আর আদি ওইদিকে রিনু আর কার্তিকার সাথে তাদের দুজনকে দেখে বেশ চিন্তা করতে শুরু করে। পরদিন শ্রাবণী আর শচীনের টিচারের বিয়েটা খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়। আর সেখানেও শচীন পুরোটা সময় রিনুর দিকেই তাকিয়েছিল। আবার এদিকে রিনুদের সাথে আরেকটা সমস্যা হয়ে যায়। প্রথমত আদি নাকি হায়দ্রাবাদ ফিরতে পারবে না আজকে, তার অন্য একটা কাজের জন্য ভাইজ্যাক যেতে হবে। আবার এদিকে বিয়ে শেষ হলে শচীনের মুখটাও যেন একদম ল হয়ে আছে, কারণ যে মেয়েটাকে তার প্রথম দেখায় ভালো লাগলো সেই মেয়েটার সাথে তার তেমন কথাই হলো না। আর তাকে বিদায়ও সে জানাতে পারলো না। যাই হোক, শচীন তার নিজের কলেজ লাইফের সেই রিজেক্ট হওয়ার কথাটা মনে করে তাকে আবারও ভুলে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই কার্তিকা এসে তাদের দুজনের সাথে হায়দ্রাবাদ যেতে চায়। রিনু নাকি তাদের সাথেই যাবে, যার কারণে শচীন উল্টো এবার আরও বেশি খুশি হয়ে যায়। কিন্তু ভেতরে যখন আদি এই ঘটনা জানতে পারে, তখন সে টেনশনে পড়ে যায়। এভাবে বলে দেয়, আর যাই হোক ওদের সাথে তোমরা যেতে পারবে না। কিন্তু কি করার, রিনু আর কার্তিকা তার কথা মানতেই চায় না। যার কারণে অবশেষে আদি তাদের দুজনের একদম ওয়ান্টেড ক্রিমিনালের মতো ছবি তুলে রেখে দেয়। সেখান থেকে কিছু দূর যেতেই রিনু আমল ডেভিসকে আরো জোরে গাড়ি চালাতে বলে। কিন্তু এটা আসলে আমলের চাস্তো ভাইয়ের গাড়ি, তাই সে জোরে গাড়ি চালাতে ভয় পাচ্ছে। তখন রিনু আমলকে গাড়ি সাইড করতে বলে আর তাকে ওখান থেকে সরিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়িটাকে এমনভাবে চালাতে শুরু করে যেন মনে হচ্ছে সে একদম রেসিং ট্র্যাক থেকে উঠে এসেছে। যাই হোক, এই যাত্রায় তাদের মধ্যে অনেকটা কথাবার্তা হয়, অনেকটা মজমস্তি হয়। একসময় আবারও রিনু কিছুটা টায়ার্ড ফিল করলে এবার শচীন ড্রাইভিং করতে শুরু করে। এভাবেই তাদের জার্নিতে এক এক সময় এক এক ধরনের কারবার হতে শুরু করে। তবে এই সুযোগে অন্তত শচীনের সাথে তাদের বন্ধুত্বটা হয়ে যায়। দিন পেরিয়ে রাত হয়ে যায় আর অবশেষে শচীন তাদেরকে তাদের ফ্ল্যাটের নিচে ড্রপ করে বিদায় জানিয়ে চলে আসে। আমল আর শচীন দুজনে গাড়িটাকে একটা নীরব জায়গায় পার্ক করে কথাবার্তা বলছে।
এখন সেখানে আমল শচীনকে সাজেশন দেয় যেন ওই মেয়েটাকে সে ভুলে যায়, কারণ প্রথমত শচীন হলো অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, আর অপরদিকে রিনু হলো তাদের থেকে একটু এক্সট্রোভার্ট। তাছাড়াও আমলের সন্দেহ রিনুর সাথে হয়তোবা আদির রিলেশন চলছে, তাই এক্ষেত্রে সামনে এগোনোটা বোকামি হবে। কিন্তু তবুও শচীন তার কোনো কথায় কান দেয় না। সে জানায় তার নাকি আর গেটের কোচিং করা হবে না, কারণ সেটা সে পারবে না, বরং হায়দ্রাবাদে সে ছোটোখাটো একটা জব খুঁজে নিজের খরচটা চালাতে পারলেই হলো। বাড়িতে আসার পর এই নিয়ে দুজন আলাপ আলোচনা করতে শুরু করে। শচীন একটা প্ল্যান করেছে, আমলের আন্টির নাকি একটা ফ্রাইড চিকেনের দোকান আছে, তো সেখানে যদি সে তার জব লাগিয়ে দেয় তাহলে ওখান থেকে আমলের কোচিং কাছে হবে, আর শচীনের জন্য রিনুর ফ্ল্যাটের পাশে কোথাও বাসা নেওয়ার সুযোগ হয়ে যাবে। অবশ্য তার আইডিয়াটা খারাপ না, তার জন্য আমল ডেভিস রাজি হয়ে যায়। পরদিন সকালে আমল তার কথা অনুযায়ী তার আন্টির ফ্রাইড চিকেন শপে শচীনের চাকরিটা নিয়ে দেয়। তাছাড়াও এখানে তারা তাদের নতুন বাসা খোঁজার জন্য সোজা কার্তিকাকে কল করে। কার্তিকাও তাদের একটা খালি বাসার ব্যবস্থা করে দেয়। যাই হোক, এই বাহানায় অন্তত তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। একদিন শচীন আর আমল তাদের বাড়ির ছাদে ওঠে রিনুকে কল করে। এখন আমল যখন কার্তিকাকে কলটা দিতে বলে তখন রিনু উল্টো কার্তিকাকে খেপাতে শুরু করে। আসলে বিষয়টা হলো তাদের এখানে যা ঘটছে সেখানে শচীন কিন্তু কখনো রিনু বা কার্তিকার সাথে সরাসরিভাবে কথা বলার চেষ্টা করেনি, সবসময় শুধুমাত্র আমল ডেভিসের সাথেই তারা কথা বলেছে। তো ওইখানে রিনু আর কার্তিকা মনে করছে হয়তোবা আমল কার্তিকার ওপর লাইন মারার চেষ্টা করছে, অর্থাৎ বুঝতে পারলেন সম্পূর্ণ বিষয়টাই তারা উল্টো দিকে ভাবছে। যাই হোক, ওখানে তাদের বিল্ডিং যেহেতু তাদের পাশাপাশি তাই ছাদে তাদের দেখা হয়ে যায়। সেদিন বিকালে তারা বাড়ির নিচে একটা চায়ের দোকানে দেখা করে। অবশ্য বলতেই হয় এতদিনে তাদের বন্ধুত্বটা হয়ে গিয়েছে, তাই তারা একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে। আর যেহেতু আমল ডেভিস এখানে রিনুর সাথে শচীনের সেটেল করানোর চেষ্টা করছে, তাই সে ওইরকমভাবেই কথা বলে। সে জানায় আমি তো ভাবছিলাম এক রাতে পাবে যেতে পারলে ভালো হতো, কিন্তু ওখানে তো কাপল ছাড়া অ্যালাউ করে না। তো এখন এই শুনে কার্তিকা আর রিনু যখন চিন্তা করতে শুরু করে তখন আমল ডেভিস তাদেরকে বুদ্ধি দেয় তারা চারজন যদি কাপল সেজে ওখানে যায় তাহলে তো কেউ কিছু বলতে পারবে না, তাই না? আর এই শুনে তারা দুজনও রাজি হয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো তাদের বান্ধবী নিহারিকাও তো যেতে চাইবে, অর্থাৎ তাদের সাথে আরও একজন ছেলে দরকার। তখনই আমল ডেভিসের মনে পড়ে যায় তার কাজিনের কথা। সে বলে সমস্যা নেই, হয়ে যাবে। আর বলতে বলতেই চলে আসে বন্ধের দিন। আজকে তারা পাবে যাওয়ার প্ল্যান করেছে। শচীন তো অনেক খুশি। অপরদিকে রিনুর মনে পড়ে যায় তাদের কাছে তো বাইনোকুলার আছে, তাহলে একটা কাজ করা যাক। এই ভেবে সে বাইনোকুলার দিয়ে শচীনের ঘরে উকিঝুঁকি মারতে শুরু করে। আর তখনই শচীন গোসলখানা থেকে বের হয়ে মনের খুশিতে জানালার সামনে গিয়ে তোয়ালেটা একদম খুলে ন্যাংটো হয়ে নাচতে শুরু করে, যেটা অবশ্যই তার কাছে এক্সপেক্টেড ছিল না। কিন্তু রিনু এই বিষয়টা দেখতে পেয়েও চুপচাপ থাকে, কাউকে কিচ্ছু বলে না। তারপর তারা পৌঁছে যায় পাবে। সেখানে তারা 5 জন ছিল আর বাকি ছিল আমলের কাজিন। আর যখন সেখানে আমলের কাজিন চলে আসে তাকে দেখে বোঝা যায় সে খুবই ভদ্র একটা ছেলে। তাকে আমল ডেভিস অলিম্পিয়ানের নাম করে এখানে নিয়ে এসেছে। ভেতরে যাওয়ার পর আমলের কাজিন তো নিজের মতোই আছে, এমনকি কার্তিকা যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে তাকে বোন বলে সম্বোধন করে। আর রিনু আজকে সকালের সেই ঘটনা মনে করে শচীনের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। যাই হোক, এখানে হালকা পাতলা টিটি পানি খাওয়ার পর কার্তিকা আর রিনু দুজনে ডান্স করার জন্য সামনে এগিয়ে যায়। আর এদিকে তারা দুজন চিন্তা করতে শুরু করে কিভাবে শচীন রিনুকে তার মনের কথা খুলে বলবে। শচীন বেশ নার্ভাস হয়ে আছে। তখন আমল তাকে আইডিয়া দেয় যদি কোনো রকমে কার্তিকাকে বিষয়টা জানানো যায় তাহলে হয়তোবা এটা সহজ হতে পারে। তাই তারা কার্তিকাকে এখানে ডেকে আনে। এখন কার্তিকা তাদের অর্ধেক কথা শুনে মনে করতে শুরু করে হয়তোবা আমল ডেভিস তাকে প্রপোজ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাই আগে থেকেই সে বলে দেয় সরি আমল, আমি অলরেডি এঙ্গেজড, সামনে কিছু মাসের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। তখন আমল তাকে সব কিছু খুলে বলে আরে না, আমার বিষয়ে বলছি না, তুমি তো মনে হয় উল্টো বুঝেছো, আমি শচীনের ব্যাপারে বলছি। আর তখন সব কিছু খুলে বলার পর কার্তিকা বুঝতে পারে আসল বিষয়টা কি। সে সরাসরি শচীনকে জানিয়ে দেয় দেখো, আমি শিওরভাবে বলতে পারি তুমি ওকে প্রপোজ করলে ও নিশ্চিতভাবে তোমাকে না করে দেবে। তুমি এটা কেন চিন্তা করছো না যেখানে তোমার আগামীকালকের কোনো প্ল্যানিং নেই, সেখানে রিনু তার সামনের 30 বছরের প্ল্যানিং করে রেখেছে। কলেজ লাইফে তার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন শুধুমাত্র সে বিয়ের জন্য ছেলে খুঁজছে। সেখানে তার কন্ডিশন অনুযায়ী ছেলেকে তার থেকে বেশি স্মার্ট আর ওয়েল সেটেলড হতে হবে, যেখানে কোনোটাই তোমার মধ্যে নেই। তুমি তো এখনো আমাদের থেকে ইম্যাচিওর। আমি বুঝতে পারছি না কিছু না জেনে না শুনে তুমি কিভাবে এত দূর এগোতে পারলে। আগে নিজের ভবিষ্যৎ ঠিক করো, তারপর মেয়ের কথা চিন্তা করবে। অবশ্য তার কথাগুলো ঠিক হলেও কিছুটা তেতো ছিল, যার কারণে এই বিষয়টা শচীনের ওপর ভালোই ইফেক্ট করে। আমল ডেভিস তাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে বলে তার কাজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে শচীন তার কলেজ লাইফের সেই রিজেক্ট আর আজকে কার্তিকার এই সকল কথা শুনে আর মেনে নিতে পারছিল না। সে নিজেকে কেমন যেন লুজার মনে করতে শুরু করে। সে কেন এতটা বোকা হতে পারলো, এই ভাবতে ভাবতেই সে কয়েক গ্লাস টিটি পানি খেয়ে ফেলে। আর এভাবেই টালমাটাল হয়ে পাগলের মতো করতে করতে একসময় সে নিজের জ্ঞান হারায়। আর এরপর থেকেই সে যেন একদম ভেঙে পড়ে। আমল ডেভিস নিজেও এবার যেন তাকে তেমন কিছু বোঝাতেই চাইছে না।
সে তাকে বলে দেয়, ভাই তোর দায়িত্ব তুই এবার দেখে নে, আমি আর কিছু করতে পারবো না। এভাবে সময় যাচ্ছিল। রিনু তার কাজের দক্ষতার কারণে অফিসে পার্মানেন্ট একজন এমপ্লয়ি হয়ে যায়, আর এই খুশিতে তাকে এখন ট্রিট দিতে হবে। বুঝতেই পারছেন, বন্ধুবান্ধব যেখানে ট্রিট সেখানে থাকবেই। আর সেখানে রিনু সোজা শচীনকে কল করে, কারণ সে শুনেছিল শচীন এখানকার একটা ফ্রাইড চিকেনের দোকানে কাজ করে। তাই শচীনকে সে তার ঠিকানা জানিয়ে বার্গার অর্ডার করে, আর তার কিছুক্ষণের মধ্যেই শচীন বার্গার নিয়ে সেখানে পৌঁছে যায়। এখন রিনু শচীনকে কিছুটা উদাস দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কিন্তু শচীন তেমন কিছুই বলে না, জানিয়ে দেয় যে বাইকে এসেছি, রোদের কারণে এরকমটা হয়েছে। আর রিনুর কথাবার্তায় বোঝা গেল সম্ভবত কার্তিকা তাকে এখনও কিচ্ছু বলেনি, যার কারণে শচীন আবার কিছুটা ফ্রি হয়। তাদের মধ্যে কিছুটা কথাবার্তা হওয়ার পর একদম শেষে শচীন তাকে জিজ্ঞাসা করে, আদি কি রিনুর বয়ফ্রেন্ড? সে কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু রিনুও তাকে সরাসরি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়? এই বলে চলে যায়। যার কারণে শচীন যেন ধরেই নিল তারা রিলেশনে আছে। কিন্তু ভেতরে খাওয়া দাওয়ার মাঝখানে আদি যখন জানতে পারে এই বার্গার নাকি শচীন নিয়ে এসেছে, তখন সে অবাক হয়ে যায়, কারণ তার ধারণাও ছিল না যে শচীনের সাথে এখনও রিনুর কথাবার্তা চলে। তার কিছুদিন পর শচীন তার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের জন্য তামিলনাড়ুতে তার পুরনো স্কুলে চলে যায়, আর সেখানে তার সাথে তার পুরনো এক স্কুল ফ্রেন্ডের দেখা হয়। তার সাথে অনেকটাই আলাপ আলোচনা হয়, কিন্তু তখনই সে হোয়াটসঅ্যাপের ইনবক্সে রিনুর মেসেজ দেখতে পায়। তার নাকি শরীর অনেক খারাপ, আর সে নাকি এখন বাড়ি ফিরে যাচ্ছে। সে সাথে সাথে রিনুকে কল করে, জিজ্ঞাসা করলে জানা যায় তার বার্গার খাওয়ার পর থেকে নাকি তার পেটে সমস্যা হয়ে গিয়েছে, লুজ মোশন হয়ে গিয়েছে, তার ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে তাকে। এখন এই শুনে শচীন অবাক, কারণ আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে এমন কখনো হয়নি। যাই হোক, কথায় কথায় শচীন জানতে পারে রিনুর ট্রেন এখন বর্তমানে সেলাম নামক একটা এরিয়াতে ঢুকতে চলেছে। এই শুনে শচীন জানায়, আমিও তো ওখানেই আছি। যাই হোক, কথাবার্তা শেষ হওয়ার পর কথায় কথায় তার মনে পড়ে যায় এখানে গ্রামে একটা দাদি আছে। ছোটবেলায় তার বন্ধুর যখন লুজ মোশন হয়েছিল তখন ওই দাদির আয়ুর্বেদিক ওষুধ খেয়ে সে ভালো হয়েছিল। তাই শচীন সোজা চলে যায় তার সেই দাদির কাছে, আর রিনুকে ফোন করে সে জিজ্ঞাসা করে, তোমার লুজ মোশন কেমন, বেশি পাতলা নাকি হালকা পাতলা? যেটা শুনে মেয়েটা লজ্জায় তাকে বলে দেয়, তুমি যেমন চাই তা করো, আমি জানি না। তাই শচীন তার কাছ থেকে ওষুধটা নিয়ে সোজা স্টেশনের দিকে যেতে শুরু করে। রিনু অলরেডি তাকে তার কম্পার্টমেন্ট নম্বর দিয়ে দিয়েছে। স্টেশনে আসার পর শচীন তাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এক সময় এক লোকের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়, যার কারণে তার মোবাইলটাও ভেঙে যায়। যাই হোক, সে ওদিকে খেয়াল না করে খুঁজতে খুঁজতে একসময় রিনুকে পেয়ে যায়। তবে তাদের হাতে সময় খুবই কম, এক্ষুনি আবারও ট্রেন ছেড়ে দেবে। তাই তাড়াহুড়ো করে শচীন রিনুকে ওই ওষুধটা দিয়ে বিদায় জানিয়ে দেয়, আর রিনু তাকে ধন্যবাদটা জানানোর সুযোগ পায় না। কিন্তু এত কিছু হওয়ার পর, হাল ছেড়ে দেওয়ার পরেও কেন সে রিনুর জন্য এতটা করছে সেটা যেমন সেও বুঝতে পারছে না, অপরদিকে ট্রেনের মধ্যে থাকা রিনুও সেটা বুঝতে পারে না। তাই এই ভাবতে ভাবতে রিনু শচীনকে কিছুক্ষণ পর কল করে, আর কল ধরে শচীন প্রথমেই তাকে চিনতে পারে না, যার কারণে রিনু একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় এখানে আসার সময় নাকি একজনের সাথে ধাক্কা লেগে তার মোবাইলের ডিসপ্লে আর স্পিকার দুটোই নষ্ট হয়ে গিয়েছে। তার কথা নাকি সে ভালো মতো বুঝতে পারেনি, তাছাড়াও ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না। তাছাড়াও সে নাকি এখন ট্রেনের একদম লাস্ট কম্পার্টমেন্টের এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন এটা জিজ্ঞাসা করলে সে জানায়, এত দূর যেহেতু এসে পড়েছিলাম ভাবলাম নিজের বাড়িতে চলে যাই। তবে তার এই কথায় রিনুর কিছুটা খটকা লাগে। যাই হোক, রিনু তাকে নেক্সট স্টপেজে তার কম্পার্টমেন্টে চলে আসতে বলে, যা শুনে শচীন নিজেও খুশি হয়। সামনে একটা স্টেশনে ট্রেন থামলে শচীন তার কথা মতো সেই কম্পার্টমেন্টের সামনে এসে পড়ে, কিন্তু ভেতরে ঢোকার আগে তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। রিনু তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এত কিছু কেন করলে? তখন শচীন উত্তর দেয়, আরে আমাদের বন্ধুত্বের জন্য। কিন্তু রিনুর কথা হলো, আমার মনে হয় না আমার কোনো বন্ধু আমার জন্য এত কিছু করতো, তো সে কেন করলো? আচ্ছা, সেটা না হয় বাদ দেওয়া যাবে, সে কেন হায়দ্রাবাদ ফেরত না গিয়ে ট্রেনে উঠে পড়লো? তখন শচীন রীতিমতো একই কথা বলে, সে নাকি তার বাড়িতে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু হঠাৎ তার এমন প্ল্যান কীভাবে হলো এটা নিয়ে জিজ্ঞাসা করলে এবার শচীন তাকে বলে দেয়, তুমি কি খালি জিজ্ঞাসা করবে নাকি ভেতরে নিয়ে যাবে? যাক, এই শুনে রিনুর প্রশ্ন অন্তত থেমে গেল। ভেতরে যাওয়ার পর শচীন প্রথমেই তাকে ওই ওষুধটা কী পরিমাণে কতটুকু খেতে হবে এটা বুঝিয়ে দেয়। কিন্তু এবার যেন রিনু ওষুধ খাওয়ার সাথে সাথে একদম জ্ঞান হারিয়ে পড়ে গেল। শচীন তো একদম ভয় পেয়ে আছে, এ কী হলো তার সাথে। কিন্তু তখনই আবার সে উঠে পড়ে। বোঝা যায় এতদিনে তারা একে অপরের সাথে ভালোই ফ্রি হয়ে গিয়েছে। এভাবে কথা বলতে বলতে একসময় আদি রিনুকে কল করে। তখন রিনুর সাথে সে ভালোই কথা বলছিল, কিন্তু পাশে যখন আদি শচীনকে দেখতে পায় তখন তার মাথা আরও খারাপ হয়ে যায়। এই ছেলেটা ট্রেনেও পৌঁছে গিয়েছে তার সাথে। সে যে এখন কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, যার কারণে একসময় রিনু নেটওয়ার্কের সমস্যার ভান করে কল কেটে দেয়। তারা একে অপরের সাথে অনেকটা কথা বলে, তারা তাদের পরিবার নিয়েও কথা বলে, যেখানে রিনু তার বাবা মা সম্পর্কে তাকে জানায়, আর শচীনও তার বাবা মা সম্পর্কে জানায়। একসময় শচীন তাকে জিজ্ঞাসা করে, আদি তোমার সাথে এরকম ব্যবহার করে কেন, এত কথা শোনায় কেন? যদিও তুমি তার সাথে রিলেশনে আছো, কিন্তু তার তো এরকম ব্যবহার করা উচিত নয়। তখন রিনু তার উপর খেপে যায়, তুমিও একই কথা বলছো? আরে অফিসের সবাই আমাকে একই কথা বলে, কিন্তু আমি তো এতে ইন্টারেস্টেড নই। এই বলে রাগ দেখিয়ে শুয়ে পড়ে।
সচিন সেখানেই বসে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু যাক সে অন্তত এটা জানতে পারলো আদির সাথে রিনুর কোনো আলাদা সম্পর্ক নেই। সে প্রথমে শিওর হয়ে নেয় যে রিনু ঘুমিয়েছে নাকি, আর তারপর তাকে নিজের মনের কথা খুলে বলতে শুরু করে। যেই কথা সে তার সামনে বলতে পারেনি, অন্তত তার ঘুমানোর পর তো বলতে পারবে। সে বলতে শুরু করে তাকে যখন প্রথম সে দেখেছিল তখনই নাকি তার মনে ধরে গিয়েছিল, কিন্তু কখনো তাকে বলতে পারেনি। এখন যেভাবে সে বলছে সেভাবে যদি সামনাসামনি একদিন বলতে পারতো, আর যদি রিনু অ্যাকসেপ্ট করে নিত, এটাই তার স্বপ্ন। কিন্তু কি করার, রিনু কিচ্ছু শোনেনি, সে নাক ডেকে ঘুমাচ্ছে। তারপর সচিনও একসময় ঘুমিয়ে যায়, আর তারপর মাঝরাতে হঠাৎ রিনু তাকে ডেকে তোলে, কারণ সচিনের স্টেশন এসে পড়েছে। তাই সচিন তাকে বিদায় জানিয়ে চলে যেতে ধরলে রিনু আবারও তাকে থামায়। সে জানায় এ মাসের 26 তারিখে নাকি তার জন্মদিন, তাই সে তার কাছের কয়েকজন বন্ধুকে একটা ছোটোখাটো পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে, তাই সে যেন আমলকে সাথে করে নিয়ে আসে। যেটা শুনে তার মনে আবারও লাড্ডু ফুটতে শুরু করে। বাড়ি ফিরে যাওয়ার পর দুজনে একে অপরের সাথে টানা দীর্ঘ সময় কথা বলতে শুরু করে। মেসেজে তারা নিজেদের অবস্থা সম্পর্কে একে অপরকে জানাতে শুরু করে, এমনকি তাদের প্রত্যেকটা কাজ সম্পর্কেও তারা একে অপরের খোঁজ খবর রাখে। এভাবেই সপ্তাহখানেক পর তারা আবারও ফিরে আসে হায়দ্রাবাদ। আমল ডেভিস এইসব ঘটনা শুনে তো একদম অবাক হয়ে গিয়েছে। তারা দুজনে আজকে রিনুর পার্টিতে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর আদিকে দেখে তারা যেমন চমকে ওঠে, আদিও লাফিয়ে ওঠে। কোনো রকমে এখানকার কথাবার্তা মিটিয়ে সচিন রিনুকে তার গিফট দেয়। সেটার মধ্যে খুব সুন্দর একটা কিউট খরগোশের খেলনা, যেটাকে চাপলে লাইট জ্বলে ওঠে। সত্যি খুব কিউট একটা খেলনা ছিল, যেটা থেকে রিনু অনেক খুশি হয়। পাশাপাশি আদি সেখানে রিনুর বাবা মায়ের সাথে বেশ খাতির জমাতে শুরু করে, বুঝতেই পারছেন কেন। কিন্তু আদির এরকম উপচে পড়া হুজুর হুজুর দেখে মাঝে মাঝেই সচিন কয়েকটা কথা বলে ফেলে, যে কথাগুলো শুনে আবার সবাই হাসতে শুরু করে। এখানকার চ্যাপ্টার ক্লোজ হলে কদিন পর রিনুর টিমের পক্ষ থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়। সেখানে বাকিদেরকে বলা হয় তারা তাদের সাথে যে কোনো ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে আসতে পারে। তাই সেখানে রিনু সচিন আর আমল ডেভিসকে নিজের সাথে নিয়ে নেয়, যাতে করে আবার আদি বিরক্ত হয়। সেখানে প্রথম ট্রিপে আদি তাদের দুজনকে অনেক ডিস্টার্ব করতে শুরু করে। যেমন এক সময় আদি সচিনের হাত থেকে তার মোবাইলটা কেড়ে নিয়ে বলে, আরে এটা তো রিনুর ফোন। আর সে প্রমাণ করার চেষ্টা করে যে সচিন তার ফোন চুরি করেছে, কিন্তু তখন রিনু এসে তাকে বলে দেয়, আরে এই ফোন আমি নিজে তাকে দিয়েছি। যা শুনতে পেরে আবারও আদির মাথায় বাস। আর এতদিনে আরও এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো মুভি দেখলে হয়তো আপনি বুঝতে পারতেন, কিন্তু এক্সপ্লেনেশনের খাতিরে আমার স্কিপ করতে হচ্ছে, যার মাধ্যমে সচিনের সাথে রিনুর একদম ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড টাইপ সম্পর্ক হয়ে গিয়েছে। এভাবেই হাসি খুশি আর মজা তামাশার মধ্য দিয়েই তাদের ট্রিপ যেন সচিন আর আমলের জন্য বেশ মজাদার হয়ে ওঠে, যেটার পুরোটা এনজয় করে রিনু। আর অপরদিকে তাদের এই সকল এনজয়মেন্টের মাঝখানে আদি একদম একঘেয়ে হয়ে পড়ে। প্রথম কিছুটা সময় সে ভালোই ফ্রিভাবে থাকার চেষ্টা করছে, কিন্তু পরে যখন দেখতে পারে যে রিনু তার থেকে বেশি সচিনের সাথে ফ্রি হয়ে গিয়েছে, তখন সেও বিরক্ত হয়ে বাসে বসে পড়ে। এমনকি ট্রিপ শেষে তাদের দলের একজন সিনিয়র এমপ্লয়ি আদিকে সাজেশন দেয় যে পরের ট্রিপেও যেন সচিন আর আমলকে তারা ডেকে আনে। এবারের মতো ট্রিপ এখানেই শেষ, কিন্তু এরপর থেকেই প্রত্যেক উইকেন্ডে রিনু সচিনের সাথেই ঘুরে বেড়ায়। এমনকি তার ফ্রি টাইমে সে সচিনের সাথে সময় কাটাতেই পছন্দ করে। তাদের দুজনের বন্ধুত্ব এখন একটা নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছে। তারা নিজেদের সাথে এখন অনেকটা ফ্রি। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, রিনু মাঝখানে একবার সচিনকে তাদের অফিসের একটা ছোটখাটো পদে চাকরির জন্য অফার করেছিল, তো সচিনও তাতে রাজি হয়েছিল। রিনু সেদিন তাকে তার একটা সিভি তৈরি করার কথা বলেছিল, কিন্তু আজকে সেই সিভি দেখে রিনু তাকে জানায় এভাবে সিভি লিখলে দারোয়ানের চাকরিও পাবে না, তাই সে নিজে নাকি তার সিভি লিখে দেবে। আগামীকালকে রিনু সচিনকে তার সাথে দেখা করতে বলে, আর এই বলে তাদের জন্য রিনু অমলেট বানাতে চলে যায়। যে বিষয়গুলো দেখে আমল ডেভিস সচিনকে এবার সরাসরি বলে দেয়, আরে বেটা, রিনু তো তোকে ভালোবাসতে শুরু করেছে, এত কিছু হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না। এখন একটা কাজ করিস, সময় মতো তাকে নিজের মনের কথাটা বলে দিস। অবশ্যই সচিন এতে কিছুটা আনকমফোর্ট ফিল করছিল, কিন্তু সে এবার বলেই দেয়। পরদিন সচিন তার সিভি নিয়ে রিনুর সাথে একটা কম্পিউটারের দোকানে চলে যায়। সেখানে রিনু নিজে তার সিভি তৈরি করে দিচ্ছে। একসময় রিনু তাকে তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলে সচিন জানায় তার জন্ম নাকি 1999 সালের মার্চে। এই শুনে রিনু তাকে জানায়, তার মানে আমি তো তোমার থেকে বয়সে বড়, কারণ আমার তো 1998-তে। যাই হোক, এই বিষয় নিয়ে কথাবার্তা হওয়ার পর রিনু সচিনের বিবাহিত নাকি অবিবাহিত এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে, আর সচিন তো ডাইরেক্ট বলে দেয়, আর এটা জিজ্ঞাসা করার বিষয় নাকি, তুমি জানো না আমি বিবাহিত নাকি অবিবাহিত। এখন এখানে রিনুর কথাবার্তা একটু কেমন যেন অন্যরকমই লাগছে। সে বলে, হতে তো পারে তুমি বিয়ে করেছো, তোমার বাচ্চাও আছে। আর এমনটাও জিজ্ঞাসা করে যে বিয়ে করার প্ল্যান নেই তোমার। আর এখনই সচিন পেয়ে যায় একটা সুযোগ। সে বলতে শুরু করে, আমিও এই বিষয়টা নিয়েই ভাবছিলাম, শুধুমাত্র মেয়েটার সম্মতির প্রয়োজন। যেটা শুনে রিনু মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করে, কে সেই মেয়ে? তখন সচিন জানায়, ওই মেয়েটা আমার পাশেই বসে আছে আর আমার জন্য সিভি তৈরি করছে। যা শুনে রিনুর চোখ কপালে উঠে যায়। সে সরাসরি তাকে বলে ওঠে, তুমি কি আমায় প্রপোজ করছো? এখন সেখানে আবার সচিন হকচকিয়ে ওঠে। রিনু তাকে সরাসরি বলে দেয়, আমার লাইফের সবথেকে খারাপ প্রপোজাল ছিল এটা, এখন কমেডি বন্ধ করো, গিয়ে প্রিন্ট আউট বের করো। যেটা শুনে এখন সচিনের মাথা কিছুটা গরম হয়ে ওঠে, যার কারণে রিনু তাকে সরাসরি বলে দেয়,
তুমি আমার উত্তর শুনতে চাইছো তাই না? তাহলে শোনো, আমি তোমাকে না বলছি। তখন শচীন তাকে জিজ্ঞাসা করে, তাহলে এতদিন এত কিছু কেন? তুমি নিজেই বলেছিলে আমার সাথে তোমার ঘুরতে ভালো লাগে, আমার খেয়াল রাখতে তোমার ভালো লাগে। তুমি আমাকে নিজের ফ্ল্যাটে আমন্ত্রণ করেছো, নিজের বেস্ট বন্ধুদের কাতারে রেখেছো, আরও না জানি কত কিছু করেছো যা আমার জন্য আজ পর্যন্ত কেউ করেনি। তাহলে এখন কেন না বলছো? আর এই শুনে রিনু তাকে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না, তাকে আবারও সে নিষেধ করে দেয়। তাই এখানে শচীন যখন আদিকে নিয়ে তার সাথে ঝামেলা পাকাতে শুরু করে, তখন রিনু আবারও রেগে গিয়ে দুটো কথা বলে দেয়। তখন শচীন ওখান থেকে চলে যেতে ধরে। তবে রিনু এখনো তার সাথে মজমস্তিতেই থাকার চেষ্টা করছে। যেমন শচীন যখন বলে, তুমি তো আমাকে ভালো মতোই বলতে পারতে যে আমার থেকেও ভালো মেয়ে তুমি পাবে, এভাবে বললে না কেন? যা শুনে রিনু তাকে বলে দেয়, আরে কিভাবে বলতাম, অন্তত আমার থেকে ভালো মেয়ে তুমি পাবে না, এটা আমি জানি। এই শুনে শচীন আরও রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। বাড়িতে আসার পরেও রিনু যেন কেমন একটা বিরক্তিভাব নিয়েই আছে। তাছাড়াও হঠাৎ আজকে কার্তিকা এসে তাকে জানায় যে সে নাকি আগামীকাল অফিস থেকে রিজাইন করছে, কারণ তার হাজব্যান্ডের নাকি হায়দ্রাবাদে শিফট হওয়া সম্ভব নয়। আর এই শুনে রিনুর আবারও মন খারাপ হয়ে যায়, কারণ একই দিনে একই সময় সে তার দুই বন্ধুকে হারালো। এমনকি তার পর দিন অফিসে যাওয়ার পর আদিও তার সাথে তেমন ভালো ব্যবহার করছে না, কারণ এখন রিনু শচীনের সাথে একটু বেশি ফ্রি হয়ে গিয়েছে, যেটা তার সহ্য হচ্ছে না। আবার রিনু শচীনের জন্য তার অফিসে একটা পোস্টের কথা যে বলেছিল মনে আছে, সেখান থেকে 100টা কল আসলেও শচীন সেদিন রিসিভ করে না, এমনকি সে রিনুর কলও রিসিভ করছে না। যার কারণে রিনু সরাসরি শচীনের দোকানে চলে আসে, আর তাকে এই নিয়ে জিজ্ঞাসা করলে সে কিচ্ছু বলে না। শচীন তাকে জানায়, এখন ব্যস্ত আছি, সন্ধ্যা 7টার পর ফ্রি হব, আমি তখন কথা বলবো না। যার কারণে রিনু তখন সেখান থেকে চলে গেলেও শচীন যখন 7টা বাজে বের হয়, তখন দেখতে পায় সে এখনও বাইরে অপেক্ষা করছে। এবার রিনু তার সাথে সিরিয়াসভাবে কথা বলে। সে জানায়, দেখো তোমার সাথে আমি এখন পর্যন্ত যা ব্যবহার করেছি সেটা আমার জন্য স্বাভাবিক ছিল, উল্টো তুমি একটু বেশি চিন্তা করে ফেলেছো। তাই এখন থেকে ভালো হবে আমরা যেন একে অপরের সাথে কোনো দরকার ছাড়া দেখা না করি, কথা না বলি। আর তার এই সব কথা শুনে শচীন আবারও তাকে বলতে শুরু করে, তুমি কেন বুঝতে পারছো না, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই কয়দিনে তুমি আমার যতটা খেয়াল রেখেছো আজ পর্যন্ত কেউ আমার ততটা খেয়াল রাখেনি। তুমি ভয় পাচ্ছ যদি আবার আমার প্রেমে পড়ে যাও সেজন্য, কিন্তু এক পা বাড়িয়ে দেখো সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু তখনও রিনু তাকে একই কথা বলে। রিনু তাকে সরাসরি বলে দেয়, তুমি এতটা সিরিয়াস কেন হচ্ছ? এটা তো প্রথম নয়, এর আগেও একটা মেয়ে তোমাকে রিজেক্ট করেছিল, তাহলে এখন কেন এত সিরিয়াস হচ্ছ? রিজেকশন তো এই প্রথম নয় তোমার। আর হ্যাঁ, এটাই শচীনের জন্য যথেষ্ট ছিল। হয়তোবা শচীন তখনও তাকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু যখন সে এই কথাটা বলল তখন রিনুকে তার আর কিচ্ছু বলার থাকলো না। রিনুর একটা কল চলে আসে, সে কলে কথা বলতে শুরু করে, আর শচীন রিনুর দেওয়া সেই মোবাইলটা থেকে নিজের সিম কার্ড বের করে নিয়ে তাকে তার মোবাইল ফিরিয়ে দেয়। এটা এখন আর তার কাছে রাখা সম্ভব হচ্ছে না। এই বলে শচীন সেখান থেকে তার কাছে বিদায় নিয়ে চলে যায়। তারপর সকালবেলা যখন রিনু শচীনদের বাসায় তার মোবাইল ফিরিয়ে দিতে আসে, তখন সেখানে আমল তাদের ঘরে তালা দিয়ে দিচ্ছিল, কারণ তারা নাকি ঘর ছেড়ে দিয়েছে। আর শচীন ভোরবেলাতেই চেন্নাই চলে গিয়েছে, কিন্তু রিনুকে সে কিচ্ছু বলেনি, যে বিষয়টা সত্যি তাকে অনেকটা কষ্ট দেয়। ওখানে শচীন তার এক পুরনো বন্ধুর সাথে কথা বলে ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে নিয়েছে, আর অপরদিকে রিনু কেমন যেন ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। প্রথমত তার সব থেকে ভালো বন্ধু শচীন তার পাশে আর নেই, দ্বিতীয়ত কার্তিকা চলে যাচ্ছে তার বিয়ের কারণে, আর এদিকে অফিসেও রিনুর কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই যার সাথে সে ভালো খারাপের কথাগুলো শেয়ার করতে পারে। সে সব কিছু বিবেচনা করে দেখছে তার লাইফে শচীনের কত বড় একটা অবদান ছিল। এই কয়দিনে রিনু শচীনকে অনেকবার কল করেছে, কিন্তু শচীন একবারও তার কল ধরে দেখেনি। তাছাড়াও পুরো ফ্ল্যাটে যেন রিনু এখন একা হয়ে গিয়েছে। রান্না করার সময় তার হাতের ছোঁয়া লেগে যখন শচীনের দেওয়া সেই খেলনার খরগোশটা জ্বলে ওঠে, তখন সেটা তাকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে। তারপর আরও অনেকগুলো দিন কেটে যায়। একদিন কার্তিকা শচীনকে কল করে, সামনের শনিবার নাকি সে আর তার হাজব্যান্ড মিলে তাদের একটা প্রি ওয়েডিং পার্টির আয়োজন করেছে। সেখানে তাদের ঘনিষ্ঠ বন্ধুদেরকে সে আমন্ত্রণ করেছে, সেজন্য সে শচীনকে আমন্ত্রণ করে। তারপর চলে আসে সেই দিন। সেখানে সবার সাথে সাথে শচীন আর আমল ডেভিসও এসেছে, কিন্তু রিনু দূর থেকেই তাদেরকে দেখছে। একসময় রিনু এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শচীন তেমন একটা ইন্টারেস্টেড নয়। শচীন জানায় তার নাকি ইউকে ভিসা লেগে গিয়েছে, আগামীকাল সকালে তার ফ্লাইট এখান থেকেই চলে যাবে। যেটা শুনে রিনু কিছুটা অবাক হয়। তাকে বলে, যদি সেখানে কোনো দরকার হয় তাহলে আমাকে বলো, আমার বন্ধুরা আছে ওখানে। কিন্তু শচীন তাকে নিষেধ করে দেয়, তোমার সাহায্যের দরকার নেই আমার। পাশাপাশি রিনু তাকে আরও জিজ্ঞাসা করে, আমি কিছুদিন আগে তোমাকে কল করেছিলাম, ধরলে না যে? যেখানে শচীনের কথা হলো, কেন কোনো দরকারি কথা ছিল? রিনু জানায়, না এমনিই দিয়েছিলাম। তাহলে কেন কল করেছিলে? আর কেনই বা আমি তোমার সাথে কথা বলতাম? তুমি তো বলেছিলে কোনো দরকার না হলে আমরা যেন দেখাও না করি, কথাও না বলি। আমি তোমার কথা রেখেছি।
এই বলতে বলতে সেখানে আদি চলে আসে। আসলে আদি এখনও কিছুই জানে না যে তাদের মধ্যে কতটা ঝামেলা হয়ে গিয়েছে, তাই এবারও আদি তাদেরকে পাশে ডেকে নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। তাই তখন শচীন তাকে সমস্ত সত্য জানিয়ে দেয় যে সে নাকি রিনুকে প্রপোজ করেছিল, কিন্তু রিনু তাকে রিজেক্ট করেছে। আর এই শুনে সে খুশি হয়ে যায়, কারণ সে মনে করছে রিনু হয়তোবা তাকে ভালোবাসে, এই জন্য শচীনকে রিজেক্ট করেছে। আর কথায় কথায় এখানে আদি স্মার্টলি রিনুকে প্রপোজ করে বসে সবার সামনে, কিন্তু রিনুও তাকে মুখের ওপর সবার সামনে না করে দেয়, যার কারণে আদি কিছুটা অপমান বোধ করলে সে আবারও তাকে বলে আরে সমস্যা নেই, বলে ফেলো। আর এখানে দ্বিতীয়বারের মতো যখন রিনু রেগে গিয়ে তাকে নিষেধ করে দেয়, তখন তার আর কিচ্ছু করার থাকে না, মাঝখান দিয়ে সে যেন কেমন বলদ হয়ে গেল। আর এদিকে শচীন আর আমল ডেভিস এতে হাসতে হাসতে পেট ব্যথা বানিয়ে ফেলেছে। তবে এখানে কথায় কথায় তারা দুজনে আদিকে এতটা পচাতে শুরু করে যেটা আদির একসময় আর সহ্য হয় না, আর সেখান থেকে সে চলে যায়। কিন্তু তারা দুজন আসলে এই ঘটনায় এতটা টিটি পানি খেয়ে ফেলেছে যার কারণে এদের দুজনেরই কোনো হুঁশ নেই। তারপর সেখানে রাতের ঠিক 1:30 বাজে প্রোগ্রাম শেষ হয়, তারা দুজন এখনও সেখানেই পড়ে আছে। রিনু এসে শচীনকে বারবার ডাকতে শুরু করে, কারণ রাতে এখানে অনেক ঠান্ডা পড়বে, কিন্তু শচীন এখান থেকে কোথাও যাবে না। তাই রিনু তার জন্য কোথা থেকে যেন একটা বালিশ জোগাড় করে নিয়ে আসলো, যেটা পেয়ে শচীন গুড নাইট আর চিরকালের জন্য গুড বাই বলে ঘুমিয়ে পড়ে। আসলে রিনু নিজেও কোথাও না কোথাও শচীনকে ভেতর থেকে ভালোবেসেছে, কিন্তু সে ওটাকে মানতে চাইছে না, যেটা তার ব্যবহারেই বোঝা যায়। পরদিন সকাল হলে শচীন আর আমল ডেভিস তার কাজিনের গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে ধরে। ঠিক তখনই কার্তিকা আর রিনু এসে তাদেরকে আটকায়। কার্তিকা শচীনের জন্য একটা গিফট নিয়ে এসেছে, আর এখানেই কথাবার্তা শেষ হলে তাদের দুজনকে তারা বিদায় জানিয়ে দেয়। কিন্তু রিনুর মনটা কোনোভাবেই মানতে চাইছে না, তাই রিনু তাদের সাথেই যেতে চায়। আর এভাবেই রাস্তায় তারা দুজনে চুপচাপ। একসময় শচীন আমলের কাছে ফ্লাইট নিয়ে এটা ওটা জিজ্ঞাসা করতে শুরু করে, যেখানে মাঝে মাঝে যখনই রিনু তাকে বোঝাতে যায় তখনই শচীন তাকে থামিয়ে দিয়ে আমলের সাথে কথা বলতে শুরু করে, অর্থাৎ শচীন তাকে ইগনোর করছে। এরকমই যখন 2-3 বার হয় তখন এবার রিনু তার ওপর রেগে ওঠে, বলে ওঠে পাগল জানি কোথাকার, এত জেদ কিসের তোমার? অনেকক্ষণ ধরে চুপ করে আছি, তোমার ইউকে যাওয়ার কি দরকার? এখানেই থেকে যাও। আর এই শুনে শচীন উল্টো তার উপর রেগে যায়, আমি এখানে কার জন্য থাকবো? হ্যাঁ, আমি এখন বাড়িতে যেতে পারবো না, এখানেও থাকতে পারবো না, যদি ইউকে গিয়ে কিছু হয় তাহলে তো সেটাই ভালো। কিন্তু তবুও রিনু একই কথা বলে, তুমি ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবে না, যেও না, আমার টেনশন হয় তোমার জন্য। আর তখনই আমল লক্ষ্য করে একটা গাড়ি অনেকক্ষণ ধরে তাদের পিছু করছে। রিনু যখন ভালো মতো খেয়াল করে তখন দেখা যায় সেখানে আদি, সে কিছু গুন্ডা পান্ডা নিয়ে এসেছে গত রাতের প্রতিশোধ নিতে। আর যখনই তাদের গাড়িটা শচীনের গাড়িতে এসে ধাক্কা মারে, শচীন তখন ভয় পেয়ে যায়, গত রাতে আদির সাথে নাকি এমনটা করা তার ঠিক হয়নি, আর হয়তোবা সে তার ইউকে ট্রিপ ক্যান্সেল করেই ছাড়বে। তখন রিনু বলে, আরে চিন্তা করো না, তোমার ইউকে ট্রিপের কিচ্ছু হবে না, আর যদি কিছু হয় তার অন্য কোনো কারণ থাকবে। যেটা শুনে শচীন কিছুটা স্তব্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করে, আমি যদি থেকে যাই তাহলে আমার খেয়াল কি তুমি রাখবে? আর এমন একটা পরিস্থিতিতে রিনু এবার তাকে হ্যাঁ করে দেয়, তাকে বলে, হ্যাঁ আমি রাখবো তোমার খেয়াল। আমি তখন বুঝতে পারিনি যখন তুমি আমার সাথে ছিলে, কিন্তু তখন বুঝতে পেরেছিলাম যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আর এইসব কথা শুনে আমল ডেভিস অন্তত বুঝে গিয়েছে রিনু কি বুঝাতে চাইছে। সে তাকে বলে দেয়, আরে যা বলবি সরাসরি বল। তাই রিনু এবার তাকে বলে দেয়, আমি জানি একটা ছেলের জন্য আমি যে কন্ডিশনগুলো রেখেছিলাম তুমি ঠিক তার উল্টো, কিন্তু আমার এখন মনে হচ্ছে যেন তুমি শুধুমাত্র আমার বন্ধু নও, বরং তার থেকেও বেশি। আমার মনে হয় আমিও তোমাকে ভালোবাসি। আর এই শুনে শচীনের মাথা যেন একদম ঘুরে যায়। অবশেষে হয়তোবা সে তার প্রিয় মানুষটাকে ফিরে পেল। কিন্তু ততক্ষণে আদির গাড়ি তাদের সামনে এসে পড়েছে, তাই তাদের গাড়িটা থামাতেই হয়। আর তাদের ভয় দেখানো দেখে শচীন খুবই আকুতি মিনতি করতে শুরু করে, কিন্তু সেখানেই রিনু তার সামনে এসে তাকে বোঝাতে শুরু করে সে এমন কেন করছে। আর বোঝাই যাচ্ছে যে আদি এসব বিষয়ে তেমন একটা পাকাপোক্ত নয়, আসলে এগুলো কোনো গুন্ডাপান্ডা নয়, আদি তার বন্ধুবান্ধবদের গুন্ডা সাজিয়ে নিয়ে এসেছে। তাই কোনো এক সময় রিনু তার ব্যাগ থেকে একটা পেপার স্প্রে বের করে আনে, আর সেটা আদির চোখে মেরে দেয়, যার কারণে সে ওখানে ছটফট করতে শুরু করে। আর এদিকে তারা সবাই গাড়ি নিয়ে পালিয়ে যায়। ওখান থেকে তারা এয়ারপোর্টে পৌঁছে যায়, আর তারা একে অপরকে নিজেদের শেষ বিদায়টা জানিয়ে দেয়। শচীনের কথা হলো, তারা এত জায়গায় একসাথে ঘুরলো, একসাথে সময় কাটালো, এই কথাটা তখন কেন বললো না? তাই শচীন আবারও তার মুখে সেই ভালোবাসার স্বীকারোক্তিটা শুনতে চায়। আর এবার তাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না, আর কোনো কনফিউশন থাকলো না, আর কোনো সংকোচবোধও থাকলো না। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের ভেতরে সমস্ত আবেগটাকে উজাড় করে নিজেদের ভালোবাসার প্রকাশ জানায়। তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে শচীন কেন তার ইউকে ট্রিপ ক্যান্সেল করছে না? কারণটা হলো শচীনের আনপ্ল্যান্ড লাইফ। শচীন তার লাইফে তেমন কিচ্ছু করতে পারেনি, তার পরিবারের ভরসায় সে থাকতেও পারবে না। তাই এই ফরেন যাত্রায় সে অন্তত নিজের অভিজ্ঞতা পাবে, নতুন কিছু অভিজ্ঞতার সাক্ষী হবে সে, আর সেগুলোই তাকে ম্যাচিওর করে তুলবে, সাথে নিজের লাইফটাকেও সে সেটেল করে নেবে। রিনু তাকে জানিয়ে দেয়, চিন্তা করো না, এখন থেকে আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে থাকবো। রিনু তাকে কথা দেয় যে সে তার জন্য অপেক্ষা করবে সব সময়। এই বলে তাকে বিদায় জানিয়ে দেয়। শচীন চলে যায় তার ফ্লাইটে, আর এখান থেকেই তাদের শুরু হয় দূরত্বের কথাবার্তা আর এক নতুন জন্মানো প্রেম।
তাহলে চলুন মুভিতে ঘটে যাওয়া কিছু বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসি। যেমন মুভির একটা স্থানে আমরা দেখেছিলাম নিহারিকা যখন রিনুকে বিয়ের কথা বলে তার ক্যানটা ছুঁড়ে মেরেছিল তখন সেটা এক বুড়োর উপর গিয়ে পড়েছিল, তাই না? কিন্তু আসলে সেটা নয়, সেদিন নিচে শচীন আর আমল ডেভিস বাড়ি ফিরছিল আর তখন শচীনের উপর পড়েছিল সেই ক্যান। তাছাড়াও সে ট্রেন যাত্রায় শচীন ভেবেছিল হয়তোবা রিনু ঘুমিয়ে আছে, কিন্তু আসলে তেমনটা নয়। রিনু তখন শচীনের সেই প্রপোজটা শুনেছিল, সে জেগেছিল আর এমন অভিনয় করছিল সে ঘুমিয়ে আছে, যার কারণে পরবর্তীতে শচীনের সরাসরি প্রপোজও সে তেমন একটা রিয়াক্ট করেনি। আর অবশেষে কি ঘটলো সেটা তো দেখলেনি। আসলে রিনু তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ তার কন্ডিশন অনুযায়ী শচীন কখনো পারফেক্ট ছিল না। কিন্তু অবশেষে সে বুঝতে পেরেছে আসলে তার কন্ডিশন খুঁজতে থাকলে সে নিজের আসল ভালোবাসাটাকেই হারিয়ে ফেলবে। সেখানে অবশেষে সে তার লাইফের কাছে তার ভালোবাসাটাকে মেনে নিল। আসলে গল্পটা আমাদের সচরাচর দেখা সিনেমা থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছে। অবশ্যই এখানে নতুন কোনো বিষয় তুলে ধরা হয়নি, কিন্তু পুরনো বিষয়টাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেখানে গল্পটা পুরোটা টাইম এনজয়েবল ছিল। অন্যান্য সিনেমায় যেখানে রোমান্টিক ড্রামার পাশাপাশি অ্যাকশন এবং অন্যান্য কোনো মিশন অ্যাড করা থাকতো, সেখানে এটা সম্পূর্ণ একটা ড্রামা ক্যাটাগরির মধ্যে পড়ে। যাই হোক, গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা বলার জন্য কমেন্ট বক্স তো আছেই, তাই কমেন্ট করে ফেলুন। আর স্ক্রিনের বাঁ পাশে একটা ভিডিও ভেসে উঠেছে, সেখানে আমরা বাংলাদেশের কিছু ভালো ভালো নাটকের ছোট্ট ছোট্ট এক্সপ্লেনেশন নিয়ে আসি, তাই দেখতে চাইলে দেখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফলো করতে পারেন, সেখানেও এইগুলো আসে। ধন্যবাদ।